আপনি ভারতের প্রেতাত্মা এবং আপনি আওয়ামী লীগের প্রেতাত্মা। আপনি যদি জুলাই অভ্যুত্থানকে মব বলেন তাহলে আওয়ামী লীগের আমরা বলি আমরা রাজাকার। আপনি কোথায় যাইতেছেন রাজাকার? আমরা একটা কথা বলি, এর কি প্রেতাত্মা মানে আওয়ামী লীগের আপনি তাহলে আওয়ামী লীগের প্রেতাত্মা। এ ভাই আমরা এই কথা এভাবে না বলি, যদি বলেন প্লিজ আজিজ ভাই প্লিজ। মব মানে কি? পরে মব বাসায় দিছে না, সরকার চুপ ছিল না। 36 জুলাই আপনি মব বলা সাহস করেন, সব হিসাব এটা আপনার ধৃষ্টতা। আপনি 36 জুলাইকে অবমাননা করতেছেন, আপনি অবমাননা করতেছেন মব বলে। কোথায় ছিলেন 26 জানুয়ারিতে? 26 জানুয়ারি আমি একমাত্র ব্যক্তি যে আওয়ামী লীগের ফার্স্ট 5 বছর থেকে 5 তারিখ পর্যন্ত আমি টকশো করে তাদের বিরোধিতা করছি এবং এই অভ্যুত্থানের পক্ষে ছিলাম। আজিজ ভাই আমরা মনে হয় যে আমরা ব্যক্তিগত আক্রমণ না করি, আমরা একেবারে মব বলা যাবে না, এটা অবজেকশন দিচ্ছি। 36 আন্দোলনকে সারা বাংলাদেশে মব, এখনো মব না, এটা মব বললেন না। মব তৈরি করে আমাদের প্রতিষ্ঠান টেলিভিশন পত্রিকা আন্দোলনকে মব বলে আপনি ইয়া করতে পারেন না। আমি যেটা বলি আজিজ ভাই, প্রশ্নতে আছি। এখন যে প্রশ্নটা উঠেছে, ব্যারিস্টার স্বাধীন মালিক বলছে যে বাংলাদেশে এখন যে জুলাই সনদ বাস্তবায়নের যে প্রক্রিয়া সেটি আসলে একেবারে নতুন, এটা কোনো রেয়াজ নেই। আগে পৃথিবীতে এরকম অন্য কোনো দেশে হয় নাই। আগে নিয়ম অনুযায়ী সংসদে কোনো একটা আইন পাস হবে, তারপর সেটি যদি গণভোটের প্রয়োজন হয় গণভোট পরে হবে। আবার ব্যারিস্টার কবির যেটা বলছেন যে এর আগে বাংলাদেশের যে কয়েকটি গণভোট হয়েছে তার 2টি উদাহরণ দিলেন, যে 2টি আসলে আগে গণভোট হয়েছে, পরবর্তীতে সংবিধান ওই গণভোট অন্য ইস্যু, ব্যক্তি ইস্যু। আমার এটা চান কিনা উনি বলছেন, ব্যারিস্টার প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন কিন্তু দেশে কিন্তু বাকশাল ছিল, এক দলে চলে আসছে, ভিন্নতা পরিস্থিতিটা বোঝেন। আর এই ওটাকে এক ধরনের বিপ্লব বলা যায়, সিপাহী বিপ্লব, ছাত্রদের সিপাহী বিপ্লব বলবেন না, এটা অভ্যুত্থান বলবেন না, অভ্যুত্থান। আচ্ছা, আমি যদি বলি যে অভ্যুত্থানে সংবিধান বহাল থাকে। এই সরকার যে নির্বাচন করছে, এই সরকার যে নির্বাচন করছে, আমি আবার বলছি নির্বাচন শোনেন, ওইটা যেহেতু সাংবিধানিক সরকার, শোনেন সংবিধানে আছে, উনি স্বীকার করবেন প্রথম 3 মাসের নির্বাচন। যদি না হয় সংবিধান কোন আর্টিকেল আপনি ইলেকশন করবেন এটা বলেন, যদি সংবিধান কোন আর্টিকেলে বলে করবেন এটা বলেন। আমি পার্লামেন্ট যদি শেষ হয়, পিরিয়ড শেষ হয়, তাহলে পরের 3 মাসে ইলেকশন হবে। যদি তা কোনো কারণে না হয় পরের 3 মাসে ইলেকশন হবে। 6 মাসে পার হয়ে গেছে, এটা পার হয়ে গেছে। সুতরাং এখন এই সরকার কি করবে? তারা যুক্তি দিবে, ওনার কাছে যুক্তি দিবে, আমার কাছে যুক্তি নাই। আমার কাছে ওই অর্থে বলেন অবৈধ সরকার। আরেকটা বিষয়, যদি এই সরকার যদি এখন নির্বাচন করতে চায়, তো সংবিধানের কোন ধারা মতে নির্বাচন করবে সেটা আপনি বলেন। তাহলে প্রশ্নটা এটা, এখন তো অনেকেই বলছে যে এই যে আজিজ ভাই যেটা বললো অবৈধ সরকার, ওই জায়গায় যাওয়া যাবে। ডক্ট্রিন অফ নেসেসিটিতে এই সরকার বৈধ নেসেসিটি কি অভ্যুত্থানের সময় খাটে? অভ্যুত্থানের সময় ডক্ট্রিন অফ নেসেসিটি খাটে। কেন বলতে শোনেন, যদি ডক্ট্রিন অফ নেসেসিটি খাটে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারও বৈধ। ডক্ট্রিন অফ নেসেসিটি আমার কাছে মনে হয় যে সেনা অভ্যুত্থানের সময় ইউজ হয়। না, সারা পৃথিবীতে ডক্ট্রিন অফ নেসেসিটি কখন হবে? ভ্যাকুয়াম হবে, যখন কনস্টিটিউশনের মধ্যে কোনো সংকট তৈরি হলো। হ্যাঁ, আমরা কিন্তু একটা জিনিস সবসময় বললেন, মানে বড় ভাই উনি সিনিয়র মানুষ, আমরা কিন্তু একটা আনইউজুয়াল সার্কমস্টেন্সের মধ্যে আছি। এটা কিন্তু কেউ এটা অস্বীকার করার কোনো উপায় নাই। আমরা ওনার কথা মতো আমি বলছি কিন্তু 2/3 সংবিধান অকার্যকর, তার মানে 1/3 আছে, তার মানে আমরা সংবিধানের মধ্যেও আছি আবার নাই। তাহলে আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে আছি যে পরিস্থিতিটাকে আমরা বলতেছি যে ডক্ট্রিন অফ নেসেসিটি খাটিয়ে আমাদের কিছু কিছু কাজ করি। যেমন এই সংবিধানের কোনো আর্টিকেলের বলে এই ইলেকশন হবে না, তাহলে কিসের উপর ভিত্তি করে হতে হবে? এই জুলাই সনদের উপর ভিত্তি করে। তাহলে জুলাই সনদ তো আগে পাস করাতে হবে, একদিনে কেমন সম্ভব? এই দেখেন, আপনি এই জিনিসটা বললেন, দেখেন জিয়াউর রহমান সাহেবের ভোট হয়েছে 23 দিনের মধ্যে, যেদিন এই ইয়াটা পাস হয়েছে তার 23 দিন পর গণভোট হয়েছে, গেল একটা জিনিস। দ্বিতীয় একটা জিনিস, এরশাদ সাহেবেরটা মানে গণভোট মানে হানা ভোটের 23 দিন পর নির্বাচন হয়েছে না, হানা ভোটটা হয়েছে যেদিন থেকে হানা ভোট ঘোষণা দিয়েছে তার 23 দিন পর হানা ভোট হলো। তারপরে তো 3 মাস পর, 3 মাস না, ওটা 6 মাস পর পার্লামেন্ট ইলেকশন হলো। তা আমাদের আজকে কয় তারিখ ধরে নেন? 5 তারিখ। আমরা যদি ডিসেম্বরের 7 তারিখের মধ্যেও এই রেফারেন্ডাম করে ফেলে দিয়ে তারপরে যদি আমরা 7 তারিখে তফসিল ঘোষণা করে দিই, তাহলে কিন্তু আমাদের ইলেকশন আমরা ফেব্রুয়ারি 1 উইকে করতেই পারতেছি। যদি একই দিনে নির্বাচন হয়, যদি সরকার সিদ্ধান্ত দেয়, সেটা সম্ভব। সেটা সম্ভব, এবং এটা আপনাকে বলে দিই, দিস প্রপোজাল ওয়াজ মেড বাই মি ফার্স্ট। তখন যদি না নির্বাচিত হয়, আপনি আর কনস্টিটিউশন হাত দিতে পারবেন না। তাহলে এই কনস্টিটিউশনকে আপনাকে মেনে নির্বাচন
নির্বাচন দিলেন কিভাবে? এই কথাটা বলতে সে হচ্ছে 5th অ্যামেন্ডমেন্টে চলে যেতে হবে। 5th অ্যামেন্ডমেন্টে কি করলেন, জিয়াউর রহমান যেটা বললেন, যে ভাই বললেন প্রোক্লামেশন দিয়ে তিনি মার্শাল ল অর্ডিন্যান্স দিয়ে কনস্টিটিউশন বাতিল করে ফেলেছিলেন। এবং তখন কিন্তু একটা জিনিস দেয় না, আমাদের দেশে রেগুলার ইলেকশন হয়নি কখনো। আমরা যে আজকের যে ভ্যাকুয়ামে আছি, জুলাই সনদ পাশ করা ছাড়া আপনি এই সরকারের বৈধতা দিতে পারবেন না, ইলেকশনের বৈধতা দিতে পারবেন না, এটা হচ্ছে সর্বসত্য। আর এই যে সংবিধান করতেছেন, এই সংবিধান ভারতের লিখিত বলবো না, ভারতের ক্রাফটেড সংবিধান। এই সংবিধান 5 তারিখে দেশের মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। কারণ ভারতীয় আধিপত্যবাদ দিয়েই গত 53 বছর একটাই তত্ত্বাবধায়কের 3টে ইলেকশন ছাড়া একটা ইলেকশন সুষ্ঠুভাবে আপনি করতে পারেননি। আজও আমার দেশের কোনো কিছু সবই পলিটিক্যালাইজডের মধ্যে আছে। সেই জন্য আমরা এমন একটা জাতি চাই যেখানে ইনসাফের ভিত্তিতে একটা সমাজ ব্যবস্থা কায়েম হোক, এবং সেই জন্য আপনাকে জুলাই সনদ পাশ করতে হবে। আপনি বলছিলেন প্রথমেই বিলাই ঘন্টা কাকে বাড়তে হবে, রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে, তাদেরকে রাজনৈতিক সমাধান করতে হবে। সুপ্রিম কোর্টের উপর বন্দুক রেখে যেভাবে এই হাসিনা চালাইছে এটা ঠিক না। এখন যেভাবে সবাই ইউনূসের ঘাড়ে বন্দুক রাখতেছে, এটা আমার কাছে সেটা মনে হয় ঠিক হবে না। একটু আজিজ ভাই আপনার কাছে যাই, একেবারে একটা বিষয়, আজকের ঘটনা যদি বলি, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের প্রধান উপদেষ্টার যে আহ্বান, তাকে স্বাগত জানিয়েছে ইসলামপন্থী 8টা দল। তারাই আবার 11 নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ডাক দেবে, সেটা হলো পিয়ার পদ্ধতি। এটা হলো কনফ্লিক্টিং হয়ে গেল, কনফ্লিক্ট না, দ্বিচারিতা, গোলমাল এরাই পাঠায়। ধরেন একদিকে আলোচনার ডাক দিলাম আমি আপনাদের দুইজনকে, আবার রাস্তায় চলে গেলাম আমার প্রোগ্রাম নিয়ে। আলোচনার কি অর্থ আছে? এটা লোক দেখানো আলোচনা তারা চায় না, ইলেকশন হতে দেয় না। এই জন্য এনসিপির কথা ঠিক। যদি এনসিপি বলছে যে জামাত নির্বাচন পিছায় দিতে চায়, এবং তারা বলছিল না জুলাই সনদ পাশ আগে হইতে হবে গণভোটে যদি ইলেকশন পিছাও যায়। হ্যাঁ, এটা জামাত বলছে না। এটা তো মেসেজটা কি গেছে সারা দেশে। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে ছোটখাটো শক্তি না, বড় শক্তি এই নির্বাচনের পিছানোর ষড়যন্ত্র করতেছে, আঘাত দিবে। আবার সরকারের মধ্যেও আছে বলছে উনি বলছে। এটা তো মেসেজটা গেছে সারা দেশে। এখন ইলেকশন হবে কি না এটা তো মানুষের প্রশ্ন। আপনি জিজ্ঞেস করেন, সবাই প্রশ্ন করে ইলেকশন হবে নাকি। এখন ধরেন উনি আইন কেন, যদি আরেকটা মেয়ে শিশির বনিন বসতো তাহলে সেও যুক্তি দিত। আমার মেয়েও সুপ্রিম কোর্টের ব্যারিস্টার। আমি কিন্তু কোনো বিষয়ে আমি তার কাছে পরামর্শ গ্রহণ করি, কারণ আমি তো আর আইনজীবী না। কিন্তু আমরা কথা বলে প্রত্যেকটা জিনিস সম্পর্কে বুঝি, এবং বিশিষ্ট ব্যক্তিরা বলে। এই যে স্বাধীন মালিক এই গণপরিষদ সম্পর্কে একটা মন্তব্য করেছে, হ্যাঁ, সেটা তো আমি বিশ্বাস করেছি। কারণ গণপরিষদ আপনি সংসদ হবে, সংসদে এটা পাশ হবে। গণপরিষদ কেমনে আইনগত ভিত্তি দেবে কে? এই 25টা দলকে কি ইজারা দেওয়া হয়েছে? দেশের ইজারা দিছে কেউ? বলে লিখে দিছে কেউ? 25টা দল করে দিব যে এটা পাশ গণপরিষদ। তারপর গণপরিষদে 84টা সংস্কার আছে, তার ভিতরে 40টা নাকি মৌলিক। এই 40টাতে হ্যাঁ না ভোট বিজ্ঞানের যুগে কি সময় আমার তো মনে হয় না কোনো এই ঐক্যমত্য কমিশনে কোনো সায়েন্সের লোক আছে। 40টা বিষয়ে আমি সবটে হা দেব অথবা সবটাতে না দেব, কি করে সম্ভব? এর ভিতরে 40টার ভিতরে তো ওনারও আপত্তি থাকবে, ওনাকেও আর্গুমেন্ট করতে হলে 40টার হয়তো 20টার পক্ষে থাকবে। যদি এই যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলো জনগণের কাছে দিতে হবে না? এইটা আমার কথা হলো সংসদ হবে, সংসদে এটা উপস্থাপিত হবে। সংসদ জনগণের সার্বভৌম, এবং সংসদ হচ্ছে সর্বোচ্চ পরিষদ। সেখানে ডিবেট হবে, অর্থাৎ জনগণের প্রতিনিধিরা ডিবেট করে যদি কনক্লুশনে কোনো সমঝোতায় না আসতে পারে তখন গণভোটে যাবে। না, এটা রুলসটা একটু করছে। একটু বেস্টার কবির কাছে শুনে আসি বিষয়। তাহলে দেখেন ভাই, আমি আর উনি অনেকক্ষণ ধরে আলোচনা করতেছে। আমরা কিন্তু একটা জায়গায় এসেছি, এই সংবিধানের কোনো আর্টিকেল নাই যার উপর ভিত্তি করে আপনি নির্বাচন করতে পারেন। তাহলে নির্বাচন করতে গেলে আপনাকে কোনো কিছুর উপর ভিত্তি করতে হবে। সেই জন্য আমরা বলতেছি কি জুলাই সনদ আগে লাগবে। জুলাই সনদ ছাড়া আপনি ইলেকশন করতে পারবেন না। মার আগে তো মাছি হবে না। সো দ্বিতীয় যে কথাটা বললেন উনি, বাংলাদেশ জামাতে ইসলামী ইলেকশন চায় না বা কি, এই বিতর্কে আমি যাব না। খালি একটুকুন একটা জিনিস বলি,
না, আমি প্রতিটা বলছি, রাজনৈতিক NCP দল- বলছে, আচ্ছা, NCP আচ্ছা, রাজনৈতিক দলগুলোর স্ট্র্যাটেজি থাকে, তারা মাঠেও জনগণের একটু আগে বললেন না, জনগণকে এটা জানাতে হবে। আমি যেন আপনাকে প্রথমে বললাম, এই হানা ভোটটা হয়েছিল 19 দফার ভিত্তিতে। তার মানে 19টা দফার মধ্যে ছিল, 19টা দফা কিন্তু লেখা নাই। লেখা আছে কি যে অনুসৃত নীতি এবং কর্মপন্থা। আজকে যে জুলাই সনদের যে ল্যাঙ্গুয়েজটা ঠিক সেম ল্যাঙ্গুয়েজ। কথা হলো কি, আমি তো দেখেন 31 দফা দিছে না তারেক জিয়া, 31 দফা নিয়ে তো মানুষের কাছে কাছে যাচ্ছে বিএনপি, যাচ্ছে না? বিএনপি যখন ভোট দিবেন আপনি, তখন কি ব্যালটে 31 দফা থাকবে না ধানের শীষ থাকবে? ধানের শীষকে ভোট দেওয়া মানে আমি 31 দফাকে কি করি? সমর্থন করি। ঠিক একই রকম আমি যদি হাঁকে সমর্থন দিই, তাহলে এখন ওনার যে টেকনিক্যাল চিন্তা যে আমি হয়তো দুটাকে বিরোধিতা করি, আপনার সেই বিরোধিতা যদি আপনি করতে চান, তাহলে আপনি কি করবেন? আপনি ঠিক আছে, দুইটা বিরোধিতা করি, আমি এই দুইটার বিষয়ে আমি আমার মতামত জানাবো। কার মাধ্যমে জানাবো? আমার সংসদকে। যেমন আপনার নোট অফ ডিসেন্ট কিন্তু কোনো ফান্ডামেন্টাল বিষয় নাই। নোট অফ ডিসেন্ট যা আছে সবগুলো কিন্তু আমি অন্যদিকে যাচ্ছি না। একটা জিনিস মনে রাখেন, জনগণ সকল ক্ষমতার উৎস। আর জনগণই ঠিক করবে আগে কনস্টিটিউশনের জন্য জনগণ, না জনগণের জন্য সংবিধান। সংবিধান হচ্ছে জনগণের জন্য, এবং সেই জন্যই বলা হচ্ছে ডেমোক্রেসি কার জন্য? জনগণের জন্য। ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। এখন আপনি এই জনগণের ভোটটা করবেন, তার লেজিটিমেসি দিতে হবে। এবং সেই জন্যে এই 270 দিন এত ঘষা মাজা করে একটা জায়গায় আমরা এসছি। 86টা আমরা চেঞ্জ করতেছি। এখানে আছে 153টা আর্টিকেল, তার মধ্যে 86টা আর্টিকেল যদি আপনি চেঞ্জই করে ফেলে দেন, তাহলে আর এই কনস্টিটিউশন কিছু থাকলো? এটা স্বাভাবিক সেন্সেই বলে দেন। সেকেন্ডলি হচ্ছে ভোট করবেন ভাই আপনি সনদের উপর ভিত্তি করে, আর সেই সনদের ভিত্তিতে যদি আপনি ভোট করতে হয়, আপনাকে জনগণের কাছে যেতে হবে। আপনি রাজনৈতিক দল, উনি যেটা বলছেন এই 26টা কি সমস্ত জনগণকে প্রতিনিধিত্ব করে? না। সেজন্যই তো আমি বলতে চাই 26টা একটা তৈরি করতে হবে, জনগণের কাছে দিয়ে দাও। আপনি ডোর টু ডোর যেমন 31 দফা হাটে বাজারে গঞ্জে গেছে না বিএনপির প্রতিনিধি দল, আমি এই জুলাই সনদে যেমন, আমি অন্যদের কথা জানি না, আমি নিজে তো আমি সব আমার ইলেকশনের সব জায়গায় এটা নিয়ে যাচ্ছি। আমি এটা নিয়ে যে সিম্পোজিয়াম করতেছি, আমি এটা নিয়ে যে মানুষকে বুঝাচ্ছি, আমি হাটে বাজারে গঞ্জে যা বলতেছি জুলাই সনদ ছাড়া এটাই মুক্তির সনদ, এর উপর ভিত্তি করে কি হতে হবে? ইলেকশন হতে হবে। না হলে এই ইলেকশন ভবিষ্যতে ইলিগাল ঘোষণা হবে। তা আমরা কি সেই জটিলতা চাবো ভবিষ্যতে, না এখনই সেটা সমাধান করবো? এবং এই জন্যই এই জন্যই বাংলাদেশ জামাত ইসলাম যদি মহাসমাবেশ ডাকে পিআর এর ভিত্তিতে, সেটা তো তার দাবি। ইট নট নেসেসারিলি কোনো জায়গায় জামাত ইসলাম এক জায়গায় বলছে পিআর না হলে আমি ইলেকশনে যাব না। There is no such a statement. তাদের দাবিটা হচ্ছে পিআর হলে, ওই যে উনি বললেন যে বাকি দলগুলো তো পাচ্ছে না, সবার কি মতামত অনেক নেতা বক্তব্যে বলেছে তার সেটা পার্সোনাল, কিন্তু মানে রাজনৈতিক দল হিসাবে দলের আমিরে জামাত জীবনে কোনো আজ পর্যন্ত এই কথা বলেন যে পিআর না হলে জামাত ইসলাম একেবারে সময় শেষ। আমি একবার শেষ মিনিট আজিজ ভাইকে দিতে চাই। আজিজ ভাই, মানে এই সার্বিক আলোচনার মধ্য দিয়ে নির্বাচনে কোনো শঙ্কা দেখেন কিনা আপনি? আমি পুরোপুরি সংখ্যা দেখছি। কিরকম? কারণ জামাত ইসলাম অনর মাঠে নেমে গেছে, বিএনপি বলে দিছে যে আমাদের যে নোট অফ ডিসেন্ট এগুলো না থাকলে আমরা এখানে নাই। পরিষ্কার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে সমাধান নাই, এখানে রেফারিরও নাই। কারণ হচ্ছে দুই দলই প্রার্থী, আজকে বিএনপি প্রার্থী ঘোষণা করলো, জামাত অনেক আগে প্রার্থী ঘোষণা করছে, সব প্রার্থী এটা ধরে নেওয়া হচ্ছে যে হয়তো নির্বাচনে যাবে। কারণ এনসিপি ধরেন ওটা হলো অন্য হিসাব। এনসিপি ধরেন জামাত থেকে আগে জামাতের সুরের সাথে সুর মিলতো, এখন এনসিপি বলছে যে ইলেকশন একসাথেও হতে পারে, আগেও হতে পারে। এনসিপি অন্য জায়গায় তারা 300 আসনে আসন করবে, আবার দলও করতে চাচ্ছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস একবার যদি মানসিক অবিশ্বাস করা তৈরি করে নিজের প্রতি, আগে হেঁটে গেলে বিএনপি অলরেডি সে প্রশ্ন তুলে ফেলেছে, প্রতারণার অভিযোগ তুলেছে। হ্যাঁ, তো কি করে ঐক্যমত কমিশন কি করে একটা আলোচনা হয়েছে, তাহলে এই কতগুলো একমত হয়েছে, সিগনেচার নিছে, আমাদের সিগনেচার নিছে, এটা চেঞ্জ করলো কি করে? তো এখন যেটা হয়েছে, আপনার অভ্যুত্থানের দলগুলোকে নিয়ে টোটাল 52টা নিবন্ধিত দল, আপনি তার ভিতরে 30টা দল নিয়ে আলোচনা করলেন, তার ভিতরে 25টা দল জুলাই সনদে স্বাক্ষর করলো। অর্থাৎ এখানে যদি দল হিসেবে ধরেন তাহলেও কিন্তু স্বাক্ষর করেছে 25 দল, 52টি দল আছে, তাদেরকে ডাকলেন না। এখন যে ঐক্যমত্য কমিশন যে আলোচনা করেছে তাদের সময় বর্ধিত করা হয়েছিল, সময় তাদের শেষ,
তাদের কিন্তু ডাকার আর সুযোগ নেই, ঐক্যমত্য কমিশন আর ডাকতে পারবে না। এখন সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস একমাত্র ডাকতে পারে, অর্থাৎ সরকারের পক্ষে। সেই জায়গাটা তো সরকার নাই, সরকার বলছে যে আপনাদেরকে আলোচনা করে ঠিক করতে হবে, এই আলোচনার ডাকটা দেবে কে? ঐক্যমত্য কমিশন পারলো না। গণ অভ্যুত্থানের সরকার গণ অভ্যুত্থানের সময় ডাক দিছে কে? যারা ডাক দিছে হিসেবে করুক। গণ অভ্যুত্থানের শক্তি আলোচনা দুই জায়গায় সমস্যা। ঐক্যমত্য কমিশন 25-30টা দল ডাকছে, সব ইস্যুতে একমত হবে কি করে? তাহলে তো দল আলাদা, নীতি আদর্শ আলাদা, দল একটা দল হবে? তাহলে এটা তো অবাস্তব, অবৈজ্ঞানিক চিন্তা যে সব দল এক হবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমে বলেছে দলগুলো যতটুক জায়গায় ঐক্যবদ্ধ হয় ততটুক নিয়েই আমরা নির্বাচনে যাব। তো নির্বাচনে যারা যারা যে যে জায়গায় একমত হবে না, আমরা ওয়েবসাইটে দিয়ে দেবো, জনগণ দেখবে। সে জায়গাতে তো উনি শিফট করেছেন। এখন সব দলকে একমত করতে চায়, একমত হবে না, এটা অবৈজ্ঞানিক। এদিকে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে বলা হচ্ছে। আইনি ভিত্তি কি করে দিবে? আইনি ভিত্তি তো সংসদ ছাড়া দিতে পারবে না। সংসদ, তাহলে সংসদ নির্বাচনের খবর নাই। এখানে হলো জুলাই সনদটা যেটা হবে এটাও এক ধরনের ঐক্যমত। যে স্বাক্ষর করেছে, স্বাক্ষরে বিএনপি অভিযোগ করতেছে তাদের যে নোট অফ ডিসেন্ট সেটা ফাইনালি জুলাই সনদে নাই। খসড়া যেটা দেওয়া হয়েছে, প্রত্যেকে বুকলেট করে দেওয়া হয়েছে, সেখানে আছে, এখন নাই। তো এখন বিএনপি বলছে যে ওগুলো থাকতে হবে। এটা যৌক্তিক। আপনি আলোচনা করলেন, সেগুলো থাকবে না কেন? থাকবে না কেন? আর বিএনপি বরাবর থেকে একটা জিনিস কিন্তু ফলো করেছে যে যেহেতু এই সরকার আপনার এই প্রেসিডেন্টের কাছে ওথ নিয়েছে, সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী তাদের পরামর্শ নিয়েছে, রেফারেন্স নিয়েছে, সুতরাং এটা সাংবিধানিক সরকার। সংবিধানের যেটা হয়ে গেছে, এই সরকার উচিত ছিল প্রথমেই, সংবিধানে লেখা আছে 3 মাসের ভিতরে নির্বাচন, 3 মাসের ভিতরে নির্বাচন দেওয়ার উচিত ছিল, কিন্তু এটা মাথায় কাজ করে নাই। এবং আপনি জানেন, পাশ দিয়ে হেঁটে যায়, উপদেষ্টা হেঁটে যায়, জনগণ 5 বছর 4 বছর 3 মাসের মধ্যে নির্বাচন দেবার কথা। মানে একটি পার্লামেন্ট যদি শেষ হয়ে যায়, তার 3 মাসের ভিতরে নির্বাচন, যদি ওই 3 মাসে সম্ভব না হয়, আর 3 বছর। সংবিধানের কথা বলছি, সংবিধানে আর 3 মাস। সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকার নামে নাই, কিন্তু সুপ্রিম কোর্টের মতামত নিছে, বলা হয়েছে, সেটা নিয়ে অন্য বিতর্ক। সুপ্রিম কোর্টে যে মতামত নিছে, এখন তো তার তো কোনো ডকুমেন্ট পাওয়া যায় না। তখন তো সেনানিবাসে বলা হয়েছে না, তারও ডকুমেন্ট পাওয়া যায় না। প্রধান উপদেশ না, একটা বিষয়, এটা কি শিওর আপনি যে সুপ্রিম কোর্টের যে মতামত নিয়ে তার ডকুমেন্টস পাওয়া যাচ্ছে না? প্রেসিডেন্ট বলেছে সরকারের শূন্যতা তৈরি হোক, এই জন্য আমরা আলোচনা করিনি। কিন্তু আমি বলেছি যে দেখেন, সেনানিবাসে 662 জন আশ্রয় নিয়েছে, এটা সোনা প্রধান বলেছিল। আমি বহুবার টকশোতে বলেছি যে এই সরকার কেন সেনা প্রধানকে জিজ্ঞেস করে না, ওই 662 জন কে? পরে দেখা গেল যে প্রধান সেনাপতি, প্রধান বিচারপতি এবং আরেকজন বিচারক, তারা তো সেনানিবাসে আশ্রয় নিয়ে আসছিল। তাহলে যদি আপনার কথা ঠিক হয়ে থাকে, তাহলে ওনার রেফারেন্সটা ওনারা দেন নাই? এটা নিয়ে তো কনফিউশন, কোনো ডকুমেন্ট তো না। আমরা বেশটা শাহরিয়ার কবির আপনার কাছে আসবো। আমাদের আলোচনার বিষয় 7 দিনেই সমাধান, যেই সমাধান মানে প্রায় 9 মাসে হলো না, যেখানে প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি ঐক্যমত্য কমিশন কাজ করলো। 7 দিনে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে। আসলে এই ডাকটা, মানে বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদেরকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আমার যে ইয়া আছেন ওনাকেও শুভেচ্ছা এবং সালাম। বিড়ালের গলায় ঘন্টা আমরা 5 তারিখে বেঁধে দিচ্ছি। ওকে, এখন ঘন্টা তো বাজতেছে, কানে পৌঁছানোটা খালি বাকি। সেটা না, আমি যে প্রশ্নটা করছি যে একেবারে বলছি এই 7 দিনের মধ্যে আপনি, আমি সেখানে যাচ্ছি, সেটাই যাচ্ছে। কার সভাপতিত্বে বসবে তারা? কথাটা বলি আপনাদেরকে। প্রথম কথা হলো, এই 5 তারিখ বা 36শে জুলাই যেটা বলেন, এটার মূল স্পিরিটটা কি ছিল? শাসনতন্ত্রের পরিবর্তন, শাসকের পরিবর্তন নয়। ভাই যে কথা বললেন, ওই ভাইয়ের কথাগুলো উত্তর দিয়ে তারপর আপনার কথারই প্রথম উত্তর দিই। বাংলাদেশ জামাতে ইসলাম গতকালকে বিএনপিকে
ডাক দিয়েছে, চলেন আমরা আলোচনায় বসি। বাহ, সো রেফারি কি হবে ওখানে আলোচনা? বলতেছি, সব জিনিসে রেফারি লাগে না। জাতির যখন এই রেফারি দিয়ে গণ অভ্যুত্থান হয়নি, এই বিপ্লব 6 তারিখের বিপ্লবে কোনো রেফারি ছিল না, আমরা বাংলাদেশের জনগণই রেফারি ছিলাম। এখানে আরেকটা জিনিস দেখেন, ইউনূস সাহেব বলছে 7 দিনের মধ্যে যদি আপনারা সমাধানে পৌঁছাতে না পারেন তাহলে আমি ডিসিশন দিতে বাধ্য হব। দ্যাট মিনস ইট ইজ এ ওয়ার্নিং ফর দেম যে ট্রাইব্রেকার চলতেছে, তুমি এখন ট্রাইব্রেকারের সময় দিলাম 7টা গোল দিবা, যদি ট্রাইব্রেকার তুমি নিষ্পত্তি করতে পারবা, না পারলে কিন্তু আমি ডিসিশনটা দিব। কেন আমি ডিসিশনটা দিব? আমি যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এটা হচ্ছে কনস্টিটিউশনের বাইরের সরকার, সংবিধানের সরকার না। আর ভাই যেটা বললেন 106 আর্টিকেল 106-এ আছে শুনানি করে তারপর একটা অর্ডার দিতে পারেন। তবে উনি একটা কথা ভালো বলছেন, 106-এর অর্ডার, দেয়ার ইজ নো সাচ অ্যান অর্ডার। কেন অর্ডার নাই? 6 জন বিচারপতি আপিলেট ডিভিশনের পলাতক ছিলেন, আমরা জানি 2 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন, বাকি 4 জন কোথায় ছিল আমরা জানি না। এই 15 অ্যামেন্ডমেন্ট কেসে আমি এই অর্ডারটাকে ওই জাজমেন্ট অন্তর্ভুক্ত করার জন্য সার্টিফাইড কপির দরখাস্ত দিয়েছিলাম। আপনি নিজে দিয়েছিলেন? আমি নিজেই দিয়েছিলাম, এবং সেই সার্টিফাইড কপি পাওয়া যায়নি। তাতে বোঝা যাচ্ছে যে 106-এ কোনো অর্ডার, আসলে একটা নীল কাগজ দেখা যায়, কিন্তু দ্যাট ইজ নট হাউ ইটস সাপোজ টু বি। এখানে আরো একটা জিনিস আছে, 106-এ সংবিধানের মধ্যে থেকে সুপ্রিম কোর্টকে বিচার করতে হবে। যে আদেশই দেখ সেটা সংবিধানের মধ্যে থেকে দিতে হবে, সংবিধানের বাইরে দিয়ে দিতে পারবে না। উনি কালকে অ্যাপিলেট ডিভিশন বলতে পারবে না ডক্টর ইউনূস সাহেব রাজা এদেশের, কারণ এটা তো সংবিধানে নাই, রাজা শব্দটা নাই। ঠিক সেরকম অন্তর্বর্তীকালীন শব্দটা এই কনস্টিটিউশনে নাই। ওই 106-এ বলা আছে, যেটা লিখিত আছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে। তাহলে ওই কথাটাও 106-এর মানে ওই জোরে রেফারেন্সটা দিয়েছে, যে রেফারেন্স দিছে সেই রেফারেন্সের মধ্যে কথাটা ছিল তত্ত্বাবধায়ক না, অন্তর্বর্তীকালীন সরকার। তো অন্তর্বর্তীকালীন সরকার তো কনস্টিটিউশনে নাই, তাহলে সুপ্রিম কোর্ট কনস্টিটিউশনের বাইরে দিয়ে যে যদি কোনো অর্ডার দেয়, দ্যাট ইজ নাল অ্যান্ড ভয়েড। সো দ্যাটস ওয়াই দেখেন এবারে সনদ যখন দিয়েছে, জুলাই সনদে 106-এর কথা বলেনি। জুলাই ঘোষণাপত্রে বলছিল এ সরকার 106-এর সরকার, কিন্তু সনদে এসে তারা উপলব্ধি করছে এ সরকার হচ্ছে জনগণের সরকার, জনগণের ম্যান্ডেটের সরকার। কিভাবে জনগণের ম্যান্ডেটের সরকার? এই সরকার হচ্ছে জনগণের সার্বভৌমত্ব ক্ষমতার বলে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কোনো সরকার ছিল না। এখানে কি 2টা জিনিস মনে করিয়ে দিই, শেখ হাসিনা পদত্যাগ করে চলে গেছেন, কিন্তু সংসদ ভেঙে দিতে গেলে শেখ হাসিনাকে আর একটা দরখাস্ত করতে হতো রাষ্ট্রপতির কাছে, কারণ রাষ্ট্রপতি নিজে নিজে সংসদ ভেঙে দিতে পারবে না এখনকার সংবিধান অনুযায়ী। তাহলে কি করতে হবে? প্রধানমন্ত্রী তাকে অনুরোধ করবেন মানে সংসদ ভেঙে দেওয়ার। সেরকম কোনো অনুরোধপত্র শেখ হাসিনা করে যাননি। সো এদেশ থেকে সমস্ত সংসদ সদস্য এবং সবাই বলে তাকে মানে এক্স প্রাইম মিনিস্টার, আমি ভাই তাকে মুখ্যমন্ত্রী বলি, যে ভদ্রমহিলা বলতে পারে যে আমি যা দিয়েছি তা ইন্ডিয়া মনে রাখবে, এবং যে দেশের ফরেন মিনিস্টার বলতে পারে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, তার মানে আমার সার্বভৌমত্বটা ইন্ডিয়াকে দিয়ে দিয়েছে। আর ইন্ডিয়ার একটা করদ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল শেখ হাসিনা। সো এই শেখ হাসিনা মুখ্যমন্ত্রী এবং তার যে মন্ত্রিসভার পরিষদ এবং সংসদরা সবাই যখন পালিয়ে গেল, তখন এই সংবিধান অকার্যকর হয়ে গেছে। কারণ সংবিধানে পালায় গেলে কি হবে? সে কোনো কিছু দেওয়া নাই। তাহলে যখন দেওয়া নাই তখন কি হয়? তখন জনগণ তার সার্বভৌমত্ব ক্ষমতার বলে একটি সরকার নির্বাচন করে, এবং সেই সরকারটাই হচ্ছে ডক্টর ইউনূসের সরকার। সেই ডক্টর ইউনূসের যে সরকার অন্তর্বর্তী, তাকে আপনি কোথাও খুঁজে পাবেন না। আরো একটা জিনিস বলি, এই সংবিধানের 2/3 অকার্যকর। কিভাবে অকার্যকর? চিফ এক্সিকিউটিভ বলা আছে প্রাইম মিনিস্টার হবে, এখন চিফ এক্সিকিউটিভকে অন্তর্বর্তী সরকার। দেখেন 2টা জিনিস, তত্ত্বাবধায়ক আর অন্তর্বর্তী সরকারের মধ্যে একটা পার্থক্য আছে। তত্ত্বাবধায়ক জিনিসটা হচ্ছে আপনি কোনো কিছু তত্ত্বাবধান করার জন্য একটা নির্দিষ্ট কাজের জন্য আসবেন, আর অন্তর্বর্তী সরকার মানে হচ্ছে একটা সরকার চলে যায় আর একটা সরকার আসার মাঝখানে সে যা যা একটা সরকার পারফর্ম করতে পারে সেই সমস্ত
কাজ সে পারফর্ম করবে। তত্ত্বাবধায়কের কাজ কি? ইলেকশন কমিশনকে সহায়তা করা, একটা ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য। আর তাহলে সে জন্য তাকে বলা হয়েছে কেয়ারটেকার গভর্নমেন্ট। হি টেক কেয়ার অফ ইলেকশন, নাথিং এলস। ডে টু ডে কাজ করে যাবেন, পলিসি ম্যাটার থেকে শুরু করে কিছুতে হাত দিতে পারবেন না। আর অন্তর্বর্তী সরকার কি বাজেট পেশ থেকে শুরু করে সবাইকে ট্রান্সফার করা শুরু করে। এই জন্যই বলা হয়েছে 3টা ম্যান্ডেট ছিল জুলাইয়ের: 1 সংস্কার, বিচার এবং ইলেকশন। ভাই যে কথাটা বললেন একটু আগে, বিএনপি কিন্তু 7 তারিখে 3 মাসের মধ্যে ইলেকশন চেয়েছিল। 7 তারিখে তো কোনো সরকার ছিল না তখন। কেন? আপনি মনে রাখেন 5 তারিখ বিকাল 2টার সময় সেনাপ্রধান যখন বক্তব্য দেয়, তখন সেনাপ্রধান বলেছিলেন আমি আপনাদের সবার দায়িত্ব নিচ্ছি। খেয়াল করেন, মাঠটা দেখেন। বাংলাদেশের সেনাপ্রধান সেই সময় বলেছিলেন আমি আপনাদের দায়িত্ব নিচ্ছি, এবং এই জাতিকে সেই সেভ করলেন। কেন? আপনি দেন 2টার পরে কিন্তু আর কোনো হত্যাযজ্ঞ হলো না, বিচ্ছিন্ন কিছু পুলিশ স্টেশন বাদ দিয়ে। উনি এই যে তার জীবনের ঝুঁকি নিয়ে সারা জাতিকে আশ্বস্ত করলেন যে আপনারা সময় দেন, আমি আপনাদের দায়িত্ব নিচ্ছি এবং এগুলো সব কি করা হবে, ঠিক করা হবে। দেখেন, উনি কিন্তু সমস্ত বিরোধী দলকে ডাকতে দিলেন। আপনি বললেন রেফারির কথা, উনি কিন্তু রেফারির ভূমিকা পালন করলেন না। উনি বললেন সমস্ত বিরোধী দল আসো, এবার যাও তোমরা সবাই কোথায় যাবা? বঙ্গভবনে। কেন? নমিনাল হেড হচ্ছে কে? রাষ্ট্রপতি। তখনও যদিও রাষ্ট্রপতি প্রতি সরকারের প্রেতাত্মা, তার তো কোনো ক্ষমতা নেই, এই কনস্টিটিউশন অনুযায়ী তার কোনো ক্ষমতা নেই। বিরোধী দলগুলো তখন কি করলেন? সমস্ত দলের রিপ্রেজেন্টেটিভরা সেদিন সেখানে উপস্থিত ছিলেন। বাংলাদেশের এমন কোনো দল নেই যারা ওখানে উপস্থিত ছিলেন না। থেকে কি করা হলেন? তারা বললেন যে আমাদের চিন্তা ভাবনা করে আমরা একজনের নাম প্রস্তাব করব। এবং এই প্রস্তাবের ক্ষেত্রে ছাত্র যারা আজ এই 15 বছরের এই মনস্টারকে সরানো যাচ্ছিল না, যারা জীবনের রক্ত দিয়ে যারা সরালেন, তারা প্রস্তাব করলেন ডক্টর ইউনূসের নাম। এবং সেই কারণে 5 থেকে 8 তারিখ পর্যন্ত আমাদের দেশে কোনো সরকার ছিল না। বেস্টের সাথে আপনি যে বললেন, একেবারে যে বললেন, আমি যদি আপনার কথাটা ধরি, যদি সংবিধান তার মানে এখন নাই, সংবিধান নাই ভাই। আচ্ছা, সংবিধান না থাকলে জি আপনি আমাকে একটু বলবেন যে তফসিল ঘোষণা করা হবে হ্যাঁ অল্প কিছুদিনের মধ্যে, জি, সেটি আসলে কিভাবে? এইখানে হচ্ছে জুলাই সনদ। এই জুলাই সনদ আপনার মুক্তির সনদ, এই জুলাই সনদ আপনার ইলেকশনের ম্যান্ডেট সনদ, এই জুলাই সনদ হচ্ছে ভারত জাতীয় পাস হয়নি। এইখানে কথাটা জুলাই সনদ পাস হয়নি। সনদটা কি? সনদের মানেটাকে আগে একটু বুঝতে হবে। চুক্তি। কিসের সাথে চুক্তি? রাষ্ট্রের সাথে জনগণের চুক্তি। এটাকে বলে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। রুশো আবার বুঝাই দিচ্ছে আপনার কাছে। আর অনেকক্ষণ হয়ে গেছে, একটু আজিজ ভাই একেবারে যদি বলি, মানে আপনাকে একই প্রশ্ন যদি বলি, এখন যে একেবারেই সংকটটা দাঁড়িয়ে গেছে, একটা পক্ষ বলছে যে আসলে মানে বাংলাদেশে বর্তমান যে সরকার আছে, এই সরকার সংবিধানে নাই। তো এই সরকার সংবিধানে নাই, সেই সরকার রাষ্ট্র পরিচালনা করছে এবং তার নির্বাচন দিচ্ছে। এটা মানে আইনগত ভিত্তি নিয়ে শোনেন, ব্যারিস্টার উনি সার্টিফিকেটধারী এক্সপার্ট লতে, আর একজন সাংবাদিক বলা হয় জ্যাক অফ অল ট্রেড। ওকে, আমার বক্তব্য হচ্ছে যারা এই প্রেসিডেন্টের কাছে ওথ নিল সংবিধান সমুন্নত রাখার জন্য, ওখানে আমি উপস্থিত ছিলাম। এই সংবিধানে হাত দেওয়ার তাদের এখতিয়ারই নাই। 2 হচ্ছে যখন গেলেন, উনি হয়তো ছিলেন না, তারা ওয়েট করেছেন। 106 অনুচ্ছেদের মতামত নিয়ে আসছে, সেটা বানানো না কি সেটা আমার ভিতর। যদি বানানো হয়ে থাকে, আপনি যেটা বলছেন এবং বেশটা শাহরিয়ার যেটা বলছে, যে ওইটা যে একটা যে কোনো মামলা, যে কোনো কিছু করবো একটা নির্দিষ্ট নিয়ম থাকে, এই ফর্মালিটি মেনটেন করে নিতে হয়। যদি ফর্মালিটি মেনটেন না হয়ে থাকে, তাহলে এই পুরো সরকারের প্রক্রিয়া কি আগামী দিনে প্রশ্নবিদ্ধ হবে না? অফকোর্স চ্যালেঞ্জ হবে, অফকোর্স। আপনাকে সেখান থেকে বের হওয়ার কোথায়? 25শে মার্চ জুলাই সনদ, 25শে মার্চ জুলাই সনদ ভুয়া। আমার কাছে শোনেন 25শে মার্চ বাংলাদেশে ক্র্যাকডাউন করে পাকিস্তানি আর্মি। হ্যাঁ, 26শে মার্চ আপনার জিয়াউর রহমান কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দেয়। এরপরে 10ই এপ্রিল পর্যন্ত এই দেশে কোনো সরকার ছিল না। অস্থায়ী সরকার হয় আপনার আম্রকান মুজিবনগরে। সেখান থেকে সনদ তৈরি করা হয় এবং সনদ তৈরি করে দেশ স্বাধীন হয়। স্বাধীন হওয়ার পরে সংসদ তখন গণপরিষদ হয়। এই গণপরিষদে জুলাই সনদ এন্ডোর্স করা হয়, পাস করানো হয়।
ওই মুক্তিযুদ্ধের সনদ, তা এইটা অর্থাৎ সংসদ ছাড়া জুলাই সনদে যদি আইন করেন, সংসদ ছাড়া কোনো কিছু এন্ডোর্স হবে না। এখন জুলাই যে সনদ আইনি ভিত্তি চায়, কে দিবে? উনি বলেছেন যে ওটা জনগণের আকাঙ্ক্ষা। কয়জন জনগণ ছিল? 52টা নিবন্ধিত দল, তার 25টা দল 30টা দল আলোচনা করছে, সনদে স্বাক্ষর করছে 25টা দল। এটা যদি ভাগ করি কয় পার্সেন্ট লোক হলো বাংলাদেশের? কতজন ভোটার হলো বলেন? 1। 2 হলো অভ্যুত্থানের শেষ দাবি, কোটা আন্দোলন ছিল, শেষ দাবি ছিল ফ্যাসিবাদের বিলোপ চাই। যখন পলিটিশিয়ানরা ঢুকে পড়ে তখন এই পলিটিক্যাল ভাষাটা আসে, ফ্যাসিবাদের বিলোপ চাই। ফ্যাসিবাদের বিলোপ মানেই হচ্ছে আমরা ফ্যাসিবাদ বিলোপ হলে আমরা গণতন্ত্র চাই। ফ্যাসিবাদ তো একটা পুরো সিস্টেমের নাম না, একটা সরকার ব্যবস্থা না, পুরো সিস্টেমের নাম। হ্যাঁ, ফ্যাসিবাদ একটা আদর্শ ধরা হয়, হ্যাঁ। পুরো সিস্টেমের নাম। যেমন যখন আপনি বলছেন ফ্যাসিবাদের বিলোপ চাই, তো পুরো ব্যবস্থার বিরুদ্ধে বিলোপ আপনি যাচ্ছেন। পুরো ব্যবস্থা না, ফ্যাসিবাদের আমি যদি ভুল না বুঝে থাকি। শোনেন, ফ্যাসিবাদ হচ্ছে মুসলিনের। ফ্যাসিবাদের গণতন্ত্রের সব উপাদান থাকতো, কিন্তু শাসন ব্যবস্থা হলো এক ব্যক্তির। তাই ছিল তো বাংলাদেশে, তাই ছিল। তাহলে এই ব্যবস্থার বিলোপ দরকার এই ছিল। ব্যবস্থার বিরুদ্ধে প্রতিশব্দই হচ্ছে গণতন্ত্র, আইনের শাস্ত্র, মানবিক বাংলাদেশ। এইটা আমি বুঝি। সেইটা আইনের শাসনে আপনি যাবেন, সেই যাওয়ার জন্য যদি ফেসিবাদী বা স্বৈরাচারী শাসক তৈরি করবার জন্য অনেক উপাদান যদি এই সংবিধানের ভিতরেই থাকে। না, আমি শেষ করি। জরুরি না। আমার প্রথম প্রশ্ন হলো এই সংবিধান জীবিত। প্রথম প্রশ্ন হলো সংবিধান জীবিত, কারণ এই সংবিধান অনুযায়ী ওত নিয়েছে। যদি বলে যে সংবিধান নাই, তাহলে সরকার নাই, অবৈধ পুরোটা, তার কিছুই করার ক্ষমতা নেই, খামাখা জোর করে ক্ষমতায় বসে আছে, পরিষ্কার। কারণ সেই প্রেসিডেন্টের কাছে ওত নিয়েছে, 106 অনুচ্ছেদের ম্যান্ডেট নেওয়ার জন্য, রেফারেন্স নেওয়ার জন্য বসে রয়েছে, ওত নেয় নাই। ওইটা আসছে, এটা কিভাবে আইছে, প্রেসিডেন্ট কইছে চাইছে, আমরা বিশ্বাস করে রেখেছি। তাহলে রাষ্ট্রের তো বেগম তৈরি করতে পারবো না।